উপস্থিত ভারতবর্ষের প্রগতিশীল নারী আন্দোলনের সংগ্রামী নেতৃত্ব এবং এই সভাঘরে উপস্থিত আমার কমরেডরা, আপনাদের সবাইকে আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এইরকম একটা খুবই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে আজকে কমরেড সুভাষিনী আলীর উপস্থিতিতে আপনাদের সঙ্গে দু একটি কথাবার্তা ভাগ করে নেওয়ার সুযোগ আপনারা আমাকে দিয়েছেন। আজকের দিনটি আপনারা যেমন শুনেছেন, কমরেড লক্ষ্মী সাইগাল তাঁর প্রয়াণকে স্মরণ করে একটা বিষয় নিয়ে যেমন আলোচনা সভা হয় আপনাদের সংগঠনে, এবছর তার বিষয় স্থির হয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন। আমাদের বর্তমান অংশগ্রহণ গোটা পৃথিবীর মানুষের সামনে কিভাবে সেই লড়াই মানুষের তা উপস্থিত হয়েছে সেই বিষয়ে কিছুটা আলাপচারিতা। আমি আপনাদের কাছে খুব বেশি সময় নেব না, এরপরে আমরা সবাই সাগ্রহে অপেক্ষা করছি কমরেড সুভাষিনী আলীর বক্তৃতা শোনার জন্য। আমি খুব কম সময়ে 20-25-30 মিনিটের মধ্যে আমার এই সময়ে দাঁড়িয়ে যে কথাগুলো খানিকটা স্মরণ করা দরকার সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের কর্মী এবং সৈনিক হিসেবে আমাদের, সেই বিষয়ে আমার যেটুকু বোঝাপড়া আপনাদের সামনে উপস্থিত হাজির করার চেষ্টা করছি। সাম্রাজ্যবাদ নিয়ে তো কথাবার্তা আমরা যে কোনো বামপন্থী চিন্তাভাবনার দ্বারা উদ্বুদ্ধ, প্রগতিশীল চিন্তায় উদ্বুদ্ধ সংগঠন তা সবসময় করেন, ছাত্ররা করেন, যুব আন্দোলনের কর্মী যারা তারা করেন, মহিলা আন্দোলন ছাড়াও যারা শ্রমজীবী আন্দোলনের সঙ্গে যুক্ত, শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, তারাও তাদের কাজকর্মের চিন্তার জগতে আরও খানিকটা অগ্রসর হওয়ার ক্ষেত্রে গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের সঙ্গে সহমর্মিতা তৈরি করার সূত্রে গোটা পৃথিবীর পীড়িত মানুষের, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোর, তাদের সঙ্গে ঐক্যের গাঁথা হওয়ার আকাঙ্ক্ষায় নিশ্চিতভাবে সাম্রাজ্যবাদ বিরোধিতার একটা পর্ব তাদের লড়াইতে রাখেন। বামপন্থী আন্দোলন তার সম্পূর্ণ বুনট এটা কখনো হবেই না, ঘটবেই না যদি সাম্রাজ্যবাদ বিরোধিতার প্রশ্নটিকে আমাদের চিন্তাভাবনার সঙ্গে, আমাদের সামগ্রিক বক্তব্যের সঙ্গে আমরা জুড়ে নিতে না পারি। তা না হলে একটি মার্ক্সীয় দর্শনে মার্ক্স এবং লেনিন এই দুই মহাদার্শনিক, মহাচিন্তাবিদ এবং কর্মী যাকে বলে অ্যাক্টিভিস্ট, এদের পরিকল্পনা এবং চিন্তাভাবনার সম্পদ বহন করি যারা আমরা, তারাই সাম্রাজ্যবাদের প্রশ্নটিকে বাদ দিয়ে কার্যত এক পাও চলতে পারা সম্ভব নয়, তার বিরোধিতায় যদি নিজেকে আমরা যুক্ত করতে না পারি। আমি একটু আগেই আপনাদের ভেতর থেকে এখান থেকে স্লোগান উঠছিল, এই স্লোগান পৃথিবীর যে কোনো প্রান্তে যখন ওঠে, যারা তোলেন, যতবার তোলেন ততবারই এক ধরনের শিহরণ তৈরি হওয়ার মতন অবস্থা হয়। যখন স্লোগান ওঠে কখনো যে সমানাধিকারের দাবিতে যে কোনো মানুষ, সে নারী আন্দোলন হতে পারে, ছাত্রদের আন্দোলন হতে পারে, দলিত মুভমেন্টের কোনো প্রশ্ন তা হতে পারে, একেবারে আদি প্রশ্ন, আমার অধিকার তোমার থেকে আলাদা, তোমার থেকে কম কেন? এই কথাটি দীর্ঘদিন ধরে মানতে আমার অধিকার তো কমই, এই কথাটা মানতে যখন অভ্যস্ত হয়ে যায় মানুষ, তখন সমানাধিকারের দাবি তোলা তার কাছে তেমন কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে না, সে ভুলেই যায়, সে অধিকারহীনতাতেই খানিকটা অভ্যস্ত হয়ে পড়ে, তাকেই স্বাভাবিক বলে মনে করতে থাকে। তারপর কোনো এক পর্বে এসে তার চৈতন্যের, চিন্তাভাবনার এক ধরনের উল্লম্ফন তৈরি হয়, একটা লাভ তৈরি হয়, তার জন্য একটা বিপ্লবী রাজনৈতিক দর্শন তাকে সাহায্য করতে পারে, তার পাশের কোনো কমরেড তাকে সাহায্য করতে পারেন, তার সাধারণভাবে গোটা পৃথিবীর যে লিবারেল ভাবনা চিন্তার সংস্পর্শ তার থেকেও তিনি রসদ সংগ্রহ করতে পারেন। কিন্তু একবার তিনি যদি সমানাধিকারের দাবি তোলা শুরু করে ফেলেন, তাহলে শেষ পর্যন্ত সেই সমানাধিকারের দাবি তাকে অবধারিতভাবে ওই সাম্রাজ্যবাদ বিরোধিতার দিকে, ওই কলোনি শাসকদের যে সমস্ত প্রকল্প, কাজকর্ম, চিন্তা, আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করবেই। কারণ শেষ পর্যন্ত নানা ধরনের
অধিকার হরণের যে কাজকর্ম আমরা লক্ষ্য করি সামাজিক স্তরে, অর্থনীতির ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, কোনো একটা দেশ তার ভেতরের নানা ধরনের স্তর যেরকম থাকে, উপরের স্তরের লোকেরা তথাকথিত তলার স্তরের লোকেদের অধিকার কেড়ে নেওয়ার বা অধিকার না দেওয়ার যত রকম ছলচাতুরি ছক তৈরি করেন, সেই সমস্ত ক্ষেত্রেই এইটা একটা কেন্দ্রীয় ভাবনা, সমানাধিকার। সাম্রাজ্যবাদ সংক্রান্ত আলোচনাতেও এই প্রশ্নটা ঘুরে ফিরে আসা কথা। একদল মানুষ নানা কারণে মনে করেছেন, কি কারণ সেসবের অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ আছে, শুধু মনে করেছেন, একদিন সকালবেলায় উঠে মনে করলেন কেউ একজন যে চলো কালকে আমি অমুকের বাড়ি একটু আক্রমণ করব, আমার বাড়ির পাঁচিল খানিকটা বাড়িয়ে নেব, আমার উঠোন খানিকটা বাড়িয়ে নেব। না, তেমন করে ঘটে না। এমনকি একেবারে প্রাচীনকালে যখন একজন রাজা তার পাশের রাজ্যকে আক্রমণ করতেন, তার রাজ্যের সীমানা বাড়াবার জন্য সাম্রাজ্য বিস্তার করতেন, আপনাদের মনে পড়বে ছোটবেলায় যখন আমরা বইতে ইতিহাস পড়ি, তখন সাম্রাজ্য বিস্তার এই কথাটা আমরা বেশ আহ্লাদের সঙ্গে সচরাচর পড়তাম। আমি তো পড়তাম অন্তত পক্ষে, আপনাদের কথা সবটা বলতে পারবো না। যে রাজা সাম্রাজ্য বিস্তার করতে পারেন, বিরাট বড় তার সাম্রাজ্য হয়, শুরু করেছিলেন ছোট্ট একটা জায়গা দিয়ে, তারপর আস্তে আস্তে তার ক্ষমতার জন্য, তার ক্ষমতার বলে, তার বুদ্ধিমত্তায়, তার নানা ধরনের কৃতিত্বে তিনি একদিন বিরাট এক সাম্রাজ্যের অধিপতি হয়ে দাঁড়ালেন। পাশের সমস্ত রাজ্যকে দখল করতে করতে গেলেন, ঘোড়া ছুটি দিলেন টগবগিয়ে। এরকম রাজাকে আমরা বেশ সম্মান শ্রদ্ধা করতে শিখেছি, যে কিছুই ছিল না তারপরে এত বড় একটা সাম্রাজ্য করলো। তো আমরা সাম্রাজ্য বিস্তার বলতাম এবং এটা ভালো ব্যাপার বলে মনে করার একটা চল ছিল, রেওয়াজ ছিল। আমরা তখন এটা খেয়াল করতাম না ছোটবেলায় যে সাম্রাজ্য বিস্তার এটা রাজার দিক থেকে যদি দেখা যায় তাহলে এটা অত্যন্ত চমৎকার গর্বের ব্যাপার হতে পারে। রাজার পক্ষের লোক ভাবতে পারেন আমাদের রাজা এত এত সাম্রাজ্য আমাদের দখলে নিয়ে এসেছিলেন। কখনো ইতিহাস পাঠকের তো ছোটবেলায় এরকম মনে হয় না যে রাজা যাদের সাম্রাজ্য, যাদের বাড়িঘর দখল করলেন, করে একটা বিরাট বড় মানচিত্র বানালেন, ছোট্ট একখানা মানচিত্র থেকে বিরাট একটা মানচিত্র ইতিহাসের পাতায় এসে দাঁড়ালো। একজন ছোট্ট বালক কিংবা বালিকা ইতিহাসের বই পড়তে পড়তে সে চমকিত শিহরিত হয়ে উঠতে থাকলো, সে খেয়ালও করলো না, টেরও পেল না যে উঠোন অতিক্রম করে এই রাজার ঘোড়া গিয়েছিল সেই উঠোনে কারা থাকতো। সেই উঠোনের মানুষজন তারা রাজার ঘোড়াকে কি আদর করে আসুন মহারাজ বলে ডেকে নিয়ে গিয়েছিল, নাকি তাদের ঘর বাড়ি সব গুঁড়িয়ে যেত, ঘোড়ার খুরের ধুলোতে আচ্ছন্ন হয়ে পড়তো হাট বাজার, মানুষের সম্পর্ক, ভালোবাসা, প্রীতি, বেঁচে থাকা। সেই সব লোকজনের কথা ইতিহাস বইতে লেখা হয় না। ফলে গুপ্ত সাম্রাজ্য, চোল সাম্রাজ্য কিংবা এমনকি মুঘল পাঠান সাম্রাজ্য রাজাদের দিক থেকে আরো বেশি ভূগোলকে, আরো বেশি অঞ্চলকে একজন মানুষের দখলে নিয়ে আসবার একটা হেরোইক কাজ হিসেবে আমরা সচরাচর দেখেছি। পরে আমাদের ধারণা হয়েছে যে কেন রাজাদের এরকম হয়, পাশের রাজ্যকে দখল করা যাক। এটা কেবলমাত্র আমার 5000 স্কোয়ার কিলোমিটার রাজত্ব, এই সুখটুকু পাওয়ার জন্য শুধু কি এরকম হয়? পাশের রাজার থেকে আমার কাছে বেশি পরিমাণ সম্পদ আছে, আমি 4 কোটি লোকের মালিক, এই জন্য রাতে কি ঘুম বেশি ভালো হয়, তাই রাজারা এরকম করেন এত সৈন্য সামন্ত নিয়ে গিয়ে? হ্যাঁ, এটা হতে পারে একটা কথা, কিন্তু এটা খুব ছোটদের কথা, বাচ্চাদের কথা। সাম্রাজ্য বিস্তারের আরো নানান ধরনের কারণ, পাশের বাড়ি দখল করবার আরো নানা ধরনের আগ্রহ, শুধুমাত্র রাত্রিরে ঘুমে সুস্বপ্ন দেখবার জন্য নয়, ইতিহাসের চলনে মানুষের কর্মক্ষমতা, মানুষের তৈরি করা জিনিসপত্র, বাণিজ্য, একে আরো খানিকটা ছড়িয়ে দেওয়ার স্বার্থেও কখনো কখনো দখল করতে হয় পাশের বাড়ি, হয়েছে। এই ঘটনা ধীরে ধীরে আধুনিক সময়ে এসে, আধুনিক মানে আমি 17-18 শতকের পর থেকে সময়কার কথা বলছি, নতুন সমস্ত চেহারা নিয়েছে। তা আমাদের পৃথিবী 18-19 শতক কি তারও কিছু আগে থেকে এরকম অজস্র ঘটনা দেখেছে যে একটা দেশ, মূলত ইউরোপ, একটা দেশ নয়, একটা মহাদেশ, তার ছোট ছোট কতগুলো অংশ, তারা বেরিয়ে পড়েছিল এ প্রান্তে ও প্রান্তে গোটা পৃথিবীকে জয় করবার জন্য। বহুদিন পর্যন্ত আমাদেরকে পড়ানো হয়েছে, জানানো হয়েছে যে এই সমস্ত সময় হচ্ছে ইউরোপের একটা খুব খুব মানে চমকপ্রদ একটা কাল, যখন মানুষ অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়লো, গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে কত সমস্ত অদ্ভুত ব্যাপার তারা দেখলো, জ্ঞান প্রসারিত হলো, মানুষ একে অপরকে জেনে তার জ্ঞান
নিজে গ্রহণ করলো, কত কিছু বানালো, গোটা পৃথিবী মানুষের মুঠোর মধ্যে এসে দাঁড়ালো। রবিনসন ক্রুসোর গল্প পড়েছি আমরা ছোটবেলায়। রবিনসন ক্রুসো রাস্তা হারিয়ে জাহাজে নিয়ে ভাসতে ভাসতে ভাঙাচোরা এমন একটা জনশূন্য জায়গায় গিয়ে দাঁড়ালো। তারপর বহুদিন, বছরের পর বছর সেখানে একা একা কাটালো, সেই গোটা দ্বীপের মালিকানা অনুভব করতে থাকলো। তারপরে একদিন ফ্রাইডে নামক একটা লোক, সে মূর্খ একেবারে, রবিনসন ক্রুসোর মতন এত বুদ্ধিমান নয়, ব্রিটিশ নয়, লেখাপড়া জানা নয়, গণতন্ত্র টনতন্ত্র বিষয়ে তার কোনো ধারণা নেই, অসভ্যই বলা চলে একরকম। সে রবিনসন ক্রুসোর ভৃত্য হয়ে শেষ পর্যন্ত ওই দ্বীপে আরো কিছু কাল থাকলো। তারপর তারা আবার কাণ্ড কারখানা করে ফেরত এলো। রবিনসন ক্রুসোর এই সমস্ত গল্প কিংবা অ্যাডভেঞ্চারের গল্প গোটা পৃথিবীকে জানার আকাঙ্ক্ষা ইউরোপের এত দুর্মর হয়ে দাঁড়িয়েছিল, এসব আমাদেরকে খুব ভালো গল্প বলে শোনানো হয়েছে বরাবর। 1993 সাল নাগাদ এডওয়ার্ড সাইদ, এক প্যালেস্তিনীয় গবেষক, প্যালেস্তিনীয় আমেরিকান গবেষক, তার বিখ্যাত একখানা বই প্রকাশিত হয়। তার আগের বইটার কথা বলছি না, ওরিয়েন্টালিজম, সে এক বিতর্কিত বই বটে, ভালো মন্দ দুরকমই আছে। আমি যে বইটার কথা বলছি সেই বইটা হচ্ছে কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। সেই বইতে তিনি দেখাবার চেষ্টা করলেন যে রবিনসন ক্রুসোর কাহিনী এরকম কেবলমাত্র আহ্লাদের, সুখের, অ্যাডভেঞ্চারের গল্প আকারে দেখবার কোনো কারণ নেই। এই গল্পের তলায় তলায় আসলে ইউরোপের ক্রমশ অন্য দেশ দখল করা, অন্য দেশের মালিক হয়ে পড়া, অন্য দেশের লোকজনের উপরে আধিপত্য করা, অন্য দেশের চাইতে, অন্য লোকজনের চাইতে আমি বেশি বুদ্ধিমান এবং শিক্ষিত, অতএব আমার খানিক বাড়তি অধিকার আছে গোটা পৃথিবীকে শাসন করবার, সভ্য করবার, একটু ভালো ভালো করে তুলবার। এই সমস্ত সেলফ ইম্পোজড কতগুলো আইডিয়া নিয়ে তারা বেরিয়ে পড়েছিলেন। ওর মধ্যেও এক ধরনের দখলদারির মানসিকতা ছিল। এরকম আরো অনেক উপন্যাস, গল্প, কাহিনী ইত্যাদি বিশ্লেষণ করে এডওয়ার্ড সাইদ কালচার এবং ইম্পেরিয়ালিজমের মধ্যেকার সম্পর্ক, অন্য লোকের বাড়ি দখল করার সঙ্গে সঙ্গে জন্যে কখনো কখনো অস্ত্র ছাড়াও ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, ঘোড়া উঠছে, ঘোড়ার খুঁড়ে ধুলো উঠছে, হাতি যাচ্ছে, লোকে পিষে মারা যাচ্ছে, রক্তারক্তি কাণ্ড, কলিঙ্গ যুদ্ধে 1 লক্ষ লোক মেরে ফেললেন সম্রাট অশোক, দেখে তার ভারী মন খারাপ হলো। এরম দরকার পড়বে না সবসময়। আমরা দেখেও তো চিতাই 19-20 শতকে দুখানা বড় বড় বিশ্বযুদ্ধ, তার আগের 150-200 বছর ধরে পৃথিবীর নানা প্রান্তে ছোটখাটো অল্প সামান্য 2-4টে দেশ তাদের দখলদারিত্ব, কখনো আফ্রিকায়, কখনো তথাকথিত মধ্যপ্রাচ্য বলে দীর্ঘদিন যাকে বলা হতো, সেই পশ্চিম এশিয়ায়, মধ্য এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায়, ল্যাটিন আমেরিকায়, একটা জায়গা থেকে চারিদিকে গোটা পৃথিবীকে যেন ভাগবাটোয়ারা করে নেওয়ার কাণ্ড কারখানা হয়েছে। আপনাদের মনে পড়বে ছোটবেলায় যখন আমরা আফ্রিকা মহাদেশের মানচিত্র দেখতাম, গোটা পৃথিবীর মানচিত্র অন্যরকম। মানচিত্রে বিভিন্ন জায়গার, বিভিন্ন প্রদেশের, বিভিন্ন দেশের চেহারা কিরকম হয়, আঁকা বাঁকা এক একটা জায়গা, একটা দেশের সঙ্গে আরেকটা দেশে যে বর্ডার হয় তা একটু আঁকা বাঁকা হয়। আপনারা দেখবেন খেয়াল করে আফ্রিকা মহাদেশের মানচিত্র যদি টেবিলের উপর রাখা হয়, কোনো আঁকা বাঁকা নেই, একবারে স্ট্রেট লাইন। কেন এরকম হয়েছে? তার একটা বড় কারণ হচ্ছে, অন্যতম বড় কারণ হচ্ছে, ওই দেশ যারা দখল করে নিয়েছিলেন, যারা ওই দেশের মালিক হয়ে প্রায় বসেছিলেন, যখন তাদেরকে শেষ পর্যন্ত গোটা পৃথিবী ব্যাপী কলোনি বিরুদ্ধের যে যুদ্ধ মাথাচাড়া দিয়ে উঠলো, দারুণ তীব্র হয়ে উঠলো, যখন একে একে কলোনিগুলো থেকে সেটলারদেরকে চলে যেতে হলো, তখন কতকটা ওই মানচিত্রকে টেবিলের মধ্যে বসে স্কেল টেনে টেনে, এইটা তোকে দিলাম, এইটা তোর, এই দেশটার নাম এইটা, এখানে এরা থাকবে, এরকম মানচিত্র তৈরি করা হয়েছে। এই দেশ ভেতর থেকে সবটা গড়ে ওঠেনি, অনেকখানি উপর থেকে চাপিয়ে কাঁচি দিয়ে কেটে এক একটা দেশ তৈরি করে দেওয়া হয়েছে। কারা করেছিলেন? মূলত তথাকথিত সভ্যতার আহ্লাদে, সুখে ছটফট করছেন, টকবক করছেন। আমরা এই সমস্ত হোয়াইট ম্যানস বার্ডেন যাকে বলা হয়েছে দীর্ঘকাল, এটা সাদা মানুষের, সাদা চামড়ার মানুষের তো একটুখানি ভার আছে না, বাকি পৃথিবীকে সভ্য করতে হবে, সুশিক্ষিত করতে হবে, তাই জন্য এসেছি আমরা, অন্য কোনো কারণে আসিনি, দখল করতে আসিনি, মোটেও আসিনি। সাম্রাজ্যবাদ কার্যত মধ্যযুগের, প্রাচীন যুগের রাজাদের মতন টেরিটরি দখল করে, ঘোড়া ছুটিয়ে দখল করার পরিবর্তে এইরকম একটা বয়ান আমাদের সামনে হাজির করা হয়েছে অনেক দিন। আমরা তোমাদের ভালো করতে চাই। কি বিপদ! ভালো করতে চাওয়া এই একটা ভারী বিপজ্জনক প্রকল্প।
ছটফট করছি ভালো করতে চাওয়ার জন্য। যদি ভালো করতে না দিস তাহলে একেবারে কামান গুঁজে দেব, দিতেই হবে তোর ভালো করতে। সাম্রাজ্যবাদের এরকম একখানা পর্ব, একটা কাল গেছে। এত সমস্ত খুচরো খাচরা সাম্রাজ্যবাদ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাপার স্যাপার। আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে একখানা প্রবন্ধ লিখেছিলেন ইম্পেরিয়ালিজম এই নামে। তখনও পর্যন্ত গোটা পৃথিবীতেই ইম্পেরিয়ালিজম নামে খুব বেশি চর্চা হয়েছে, নাম নিয়ে দার্শনিক সন্দর্ভ তৈরি হয়েছে তা নয়। তিনি তার মতো করে ইম্পেরিয়ালিজমের ভালো মন্দ, ভালো নয় মন্দই, মূলত তার দিকে দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছিলেন। আমাদের খেয়াল পড়বে ইম্পেরিয়ালিজম নিয়ে যখন রবীন্দ্রনাথ এই লেখালেখি করছেন তখনও পর্যন্ত তার সঙ্গে মার্কসের বা গোটা মার্কসীয় দৃষ্টিভঙ্গি রচনার প্রায় কোনো পরিবর্তন, প্রায় কোনো সম্পর্কই ঘটেনি, প্রায় কোনো পরিচয়ই ঘটেনি। আরো প্রায় 8 বছর পরে রোজা লুক্সেমবার্গ 1913 সালে একখানা সন্দর্ভ প্রস্তুত করবেন ইম্পেরিয়ালিজম সংক্রান্ত। এটা বলা যেতে পারে ট্রুলি মার্কসিস্ট একটা ডকুমেন্ট। সাম্রাজ্যবাদ কিভাবে কাজ করে, কেন সাম্রাজ্যবাদের সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক, ক্যাপিটাল, অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল, এসবের সঙ্গে সাম্রাজ্যবাদের এই দেশ দখলের অনিবার্যতা কিভাবে জড়িত আছে, তাই নিয়ে তাত্ত্বিক সন্দর্ভ, যা সকলে গ্রহণ করেননি এক মাথায়, এক কথায়, এক তর্কে। তাই নিয়ে তর্ক হয়েছে গোটা পৃথিবীর কমিউনিস্ট মহলে। লুক্সেমবার্গের এই থিসিস এবং ভাবনা ইম্পেরিয়ালিজম সংক্রান্ত বিষয়ে তা নিয়ে প্রচুর ডিবেট হয়েছে। অবশেষে লেনিন, লুক্সেমবার্গ, এদের তর্ক বিতর্ক, ভাবনা, থিসিস, কাউন্টার থিসিস, আলোচনা, এসবের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে লক্ষ্য করেছি, আবিষ্কার করেছি, জেনেছি, বুঝেছি, খানিকটা দাবি করতে পারি এখন যে ইম্পেরিয়ালিজম সেটা শুধুমাত্র রাজাদের খামখেয়ালের ব্যাপার নয়। ইচ্ছা হলো পাশের দেশ দখল করে আসি, একটু বেরিয়ে আসার মতো না, তেমন নয়। ক্যাপিটাল, পুঁজি, তার চলনের স্বাভাবিক ধরন অনিবার্যত এই বিশেষ একটি প্রবণতা আমাদেরকে উপহার দেয়। আমরা সবাই জানি ইম্পেরিয়ালিজমকে শেষ পর্যন্ত পুঁজিবাদেরই একটা সর্বোচ্চ স্তর বলে চিহ্নিত করতে উদ্যোগী হয়েছিলেন লেনিন। আমরা প্রায় আত্মবাক্যের মতোই মাঝে মাঝে সেগুলো কোট করি, এই লাইন বলে বেড়াই, হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। কতটা বুঝি কতটা বুঝি না, কিন্তু লেনিন বলেছেন এরকম একটা কথা, আমরাও বলছি, এটা ভেবে একটু আহ্লাদ হয়, পুলক হয়। কিন্তু শেষ পর্যন্ত এইটা বোঝা দরকার যে ইম্পেরিয়ালিজম রাজা বাদশাদের মতো দেশ দখল করার প্রক্রিয়ার পরিবর্তে অনেক গোপনে সুরসুর করে রাত্রিরে মশারির মধ্যে মোবাইল ফোন মারফত, টেলিভিশন মারফত, গুগল মারফত বৃহত্তর একখানা লড়াইতে যুক্ত আছে। ফর্মাল এম্পায়ার এবং ইনফর্মাল এম্পায়ার। 2004 সালের একখানা খুব, ওই 1904 যে লেখাটার কথা বলছিলাম, ইম্পেরিয়ালিজম, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ, তাতে 100 বছর বাদে 2004 সোশ্যালিস্ট রেজিস্টার কাগজে, খুবই নাম করা চমৎকার কাগজ, তাতে এজাজ আহমেদ, কমরেড এজাজ আহমেদ এখনকার ইম্পেরিয়ালিজম নাও, এই নিয়ে একখানা প্রবন্ধ লেখেন, দীর্ঘ 20 পাতার প্রবন্ধ। তাতে ফর্মাল এম্পায়ার, ইনফর্মাল এম্পায়ার, সাধারণভাবে যাকে আমরা এম্পায়ার বলি, রাজত্ব, অটোমান এম্পায়ার যেরকম, মুঘল এম্পায়ার যেরকম, আর ইনফর্মাল এম্পায়ার যেরকম, ওরকম একটা কেন্দ্রে রাজা কোনো বা রাজবংশ বসে আছে, তার ছেলে তার ছেলে তার ছেলে রাজা হয়ে যাচ্ছে, এরকম নয়। ইনফর্মাল, সে এম্পায়ার কিভাবে প্রসারিত হয়, তাও কিভাবে ইম্পেরিয়ালিজমের নতুন চেহারা আমাদের সামনে হাজির করে তোলে, এই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছিলেন। আপনাদের সময় সুযোগ হলে একবার পড়ে দেখতে পারেন। যদিও আজ থেকে প্রায় 30 বছর আগে লেখা সে প্রবন্ধ, মূলত ইরাক ইনভেশন তাকে কেন্দ্র করে, মাথায় রেখে, সামনে রেখে করা সেই লেখা। তার থেকে 30 বছর বাদে আজকের পরিস্থিতি আরো খানিকটা অগ্রসর হয়ে গিয়েছে। আমরা সাম্রাজ্যবাদের আরো নতুন, আরো বিচিত্র, আরো নৃশংস চেহারার সামনে এসে দাঁড়িয়েছি। আমার সময় খুব বেশি নেই, আমি সাম্প্রতিক কালের 2-4টি ঘটনা এবং প্রসঙ্গের কথা বলে আমার আলোচনা শেষ করব। কমরেড সম্পাদক বলছিলেন একটু আগে কথা সূত্রে প্যালেস্টাইনের কথা। প্যালেস্টাইনের যে কাণ্ড কারখানা, তাকে কি আমি সাধারণভাবে মুসলমানদের সঙ্গে ইহুদিদের মধ্যেকার একটা লড়াই এই বলেই কেবল দেখব? নিশ্চয়ই তার একটা ভিত্তি আছে, কোনো সন্দেহ নেই। জুইশ পিপল আর তার সঙ্গে সঙ্গে আরব মুসলিমস, মূলত খ্রিস্টান তো আছেন কিছু, তাদের মধ্যেকার দীর্ঘকালের
পুরাতন কয়েক হাজার বলা যেতে পারে, হাজার হাজার বছরের পুরাতন যে সমস্ত সংঘাত, স্বার্থের, আদর্শের, চিন্তা পদ্ধতির, সেই সংঘাতের একটা দীর্ঘসূত্র আছে, তার একটা ফল আমরা এখন প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যেকার এই সংকটের মধ্যে খানিকটা দেখতে পাচ্ছি। এভাবে ভাবা যেতে পারে, একদম এটা বাদ তা বলছি না, কিন্তু এটা কি কেবল তাই না? তা নয়। সবাই আমরা এখন জানি ইসরায়েল প্রায় একটি সাম্রাজ্যবাদী শক্তির মতোই, প্রায় কেন সাম্রাজ্যবাদী শক্তির মতোই কাজ করছেন। 1948 সালের সেই বিখ্যাত নাকবা, যাকে আমরা বলি বিপর্যয়, ক্যাটাস্ট্রফি, ভয়ঙ্কর দুর্বিষহ সমস্ত তোলপাড় করে ফেলা, তারও প্রায় 22-25 বা আরেকটু 28 বছর আগে সেই বিখ্যাত বেলফার ডিক্লারেশন, যাতে করে পৃথিবীর অর্ধেক সমস্যার জন্য দায়ী। এক বিখ্যাত পণ্ডিতের কথা আছে, পৃথিবীর বর্তমানে যে সমস্ত সমস্যা তার প্রায় সিংহভাগ সমস্যার জন্য দায়ী হচ্ছে ব্রিটিশ কলোনি যারা তৈরি করেছিলেন তারা। তো সেই সূত্রপাত বলা যেতে পারে বেলফার ডিক্লারেশন, যার মধ্যে দিয়ে একটা ভূখণ্ডকে কমপ্লিটলি তাদের অধিবাসীদের মধ্যে থাকা মানুষজনের পরামর্শ, চিন্তা কিচ্ছু না ব্যবহার করে, তাদেরকে কোনোভাবে কনসাল্ট না করে আর একদল মানুষকে দিয়ে দেওয়া হলো, যাও তোমরা থাকো ওখানে। ব্রিটিশ ম্যান্ডেট দখল করে নিয়েছিল, ওটা ব্রিটিশের অধিকারে আছে এরকম বলে কথা। তারপর বলো যাও, কোথায় যাবে তারা, কেন যাবে? একটা যুক্তি বের করা হলো, এই সেই পুরাতন তোরা, TORAH, তোরা, জুইশ পিপলের ধর্মগ্রন্থ, ওল্ড টেস্টামেন্টের মতন প্রায় বলা যেতে পারে। তাতে ঈশ্বর বলেছিলেন, প্রমিস করেছিলেন, তাদের ঈশ্বর প্রমিস করেছিলেন যে এই জায়গাগুলো আমাদেরকেই, ইসরায়েলাইট যারা, তাদেরকে দেওয়া হবে কোনো এক সময়। তাই এই জায়গাটা আমাদেরকে দেওয়া হলো। আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে ঈশ্বর আমাদের এই জায়গাগুলি, এই পুরো ভূমি আমাদেরকেই প্রমিস করেছিলেন, তাই আমরা প্রমিসড ল্যান্ডে ফিরছি। এরকম একটা আজগুবি গালগল্প বানানো একটা প্রসঙ্গকে সামনে রেখে তারা ফিরে এলেন ইসরায়েল নামক একটা নতুন দেশ তৈরি করার কথা বলে। নাকবা হলো বিপর্যয়, এথনিক ক্লিনজিং বলা হয়, আমরা বলি তাকে। একেবারে বাংলা করে বললে এথনিক ক্লিনজিং এর অনেক তাৎপর্য তা হতে পারে, খুব সাদা বাংলায় বললে একেবারে নাম নিশান মুছে সাফ করে দেওয়া, ক্লিনজ, পরিষ্কার করে দেবো, থাকবেই না কিছু, একটা বীজও থাকবে না। যেমন করে বাড়িতে পুরনো, দেখবেন অনেক সময় পুরনো বাড়িতে গায়ে, বাড়ির দেওয়ালে বটের চারা ফারা হয়, আপনি একবার কেটে দিচ্ছেন, আবার 1 মাস 2 মাস 6 মাস বাদে আবার একটা চারা বেরিয়ে পড়ছে, তখন কি করতে হয়? অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিতে হয়, বা ওই গোটা দেওয়ালের গোটা এলাকাটাকে খুঁড়ে সাফ করে আবার প্লাস্টার করে দিতে হয়, ক্লিনজ করতে হয়। তো কতটা সেই রকম এমন সাফ করবো এই অঞ্চল থেকে আরব মুসলমানদেরকে বা খ্রিস্টানদেরকে যে এখানে তাদের নামও নিশান থাকবে না। এইটাকেই প্যালেস্টাইনিয়ান লোকেরা বলেছিলেন নাকবা, 48 সালের ঘটনা। তারপরে সময় হয়ে গেছে না, তারপরে বছরের পর বছর কেটেছে। 8-এর দশকের গোড়ার দিকে মাঝামাঝি সময় এসে লম্বা প্রতিরোধ, পৃথিবীর মানুষের সামনে উদাহরণ তৈরি করে ফেলতে পারে এত বড় প্রতিরোধ। গোটা পৃথিবীর ইতিহাসে বলা যেতে পারে, ভাবা যেতে পারে যে এত দীর্ঘস্থায়ী স্বাধীনতার যুদ্ধ, এত দীর্ঘস্থায়ী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই, প্রত্যক্ষ কলোনি এর আগেও হয়েছে, ভারতবর্ষ 200 বছরের কলোনি, তার থেকেও বেশি কম আরো আছে, সেরকম বলছি না, একেবারে প্রত্যক্ষ স্ট্রিটে রাস্তায় নেমে লড়ছি, পিছু হচ্ছি, দেশবাস ঘর সাফ হয়ে যাচ্ছে, তবুও ছাড়ছি না। এই লড়াই পৃথিবীর ইতিহাসে খুব বেশি আর নেই। সেই 20-25 সাল থেকে শুরু হয়েছে, 48-এ পরম বিপর্যয়, 87 সালে এসে ইন্তিফাদা, রেজিস্ট্যান্স, প্রতিরোধ, তারপর তো চলছি। মাঝখানে এসে দাঁড়িয়েছে পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা যাকে আমরা বলি। আমেরিকা হচ্ছে পৃথিবীর সম্ভবত একমাত্র জায়গা, একমাত্র দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যা নিজেই আসলে সেটলার কলোনি তৈরি করেছিলেন, যারা তাদের দেশ, তাদের তৈরি করা দেশ। আমেরিকার নিজেদের অধিবাসীদেরকে হঠিয়ে, সাফ করে, মেরে, কখনো কখনো বিতাড়িত করে
বাইরের লোকেরা গিয়ে ওই দেশ তৈরি করেছিল। এই যে এখন দেখছেন না, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অভিবাসন সংক্রান্ত নানান প্রসঙ্গ যখন তুলছেন, তখন আমেরিকার ভেতর থেকে অনেক মানুষ কথা বলে ফেলছেন যে ট্রাম্প আসলে কে? সেও তো অভিবাসী, এসছিল 1-2 প্রজন্ম আগে, তার স্ত্রী এসছেন মাত্র কয়েক বছর আগে। তো গোটা দেশটাই অভিবাসীদের, সেটলারদের। ওদের আসল লোকগুলোকে তাড়িয়ে দিয়ে অন্য লোকেরা এসে, সাদা চামড়ার লোক এসে বলেছে আমাদের দেশে এটা থাকবো। এবার তারা আর এক দেশে গিয়ে বলবার চেষ্টা করছে। আমেরিকার ভেতরেও মাঝে মাঝে এরকম কথা উঠছে এখন, যে আমেরিকার চাইতেও সম্ভবত আমেরিকা এখন ইসরায়েলের স্বার্থ বেশি দেখে। ভেতরে ভেতরে আমেরিকাও ইসরায়েল পন্থীদের দ্বারা অধিকৃত হয়ে গিয়েছে কিনা, আমেরিকার সমস্ত সিদ্ধান্ত, তার অর্থনীতি, তার রাজা কে হবে, মানে নেতা কে হবে, তার রাজনীতি কোন পথে চলবে, তার বিদেশ নীতি কিরকম হবে, তার দেশের অর্থনীতির প্রসঙ্গ কিরকম হবে, এসব ঠিক করেন এখন ইসরায়েল লবি। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যদি আমেরিকা মুর্দাবাদ কেউ বলে, তাহলে তার অ্যারেস্ট হয়তো নাও হতে পারে। সে আমেরিকার গণতন্ত্রের দেশ, স্ট্যাচু অফ লিবার্টি বলে একখানা মূর্তি ওখানে গড়ে রাখা আছে, দেশকে গালমন্দ করতে পারে। কিন্তু ইসরায়েল মুর্দাবাদ বললে তার জেল হবে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আপনি আমেরিকাকে গালমন্দ করতে পারেন, ইসরায়েলকে গালমন্দ করতে পারবেন না। সব জায়গায় নয়, বেশ কিছু প্রভিন্সে এরকম ঘটনা হয়ে আছে। তো সোজা কথায় আমেরিকা ইসরায়েলের পেছনে দাঁড়িয়ে শেষ অব্দি প্যালেস্টাইনের এই যে বিরাট ভূখণ্ড, তাকে কমপ্লিটলি, পূর্ণাঙ্গভাবে দখল করবার কাজ ঘটিয়ে চলেছেন প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। আমরা মাঝে মাঝে প্রত্যাশা করি, আচ্ছা আমেরিকার এই প্রেসিডেন্ট চলে গেলে বোধহয় যুদ্ধের বা আক্রমণের তীব্রতা একটু কমবে। এর আগে যিনি ছিলেন তিনি চলে যাওয়ার মুহূর্তে কেউ কেউ আশা করলে, এবার ট্রাম্প এলো, এবারেও কি ওরকম মারবে? না, আর বোধহয় মারবে না। তারপর দেখা গেল আরো বেড়ে গেল। তারপর ট্রাম্প বললেন আমরা গোটা প্যালেস্টাইনকে মুছে সাফ করে ওখানে একটা টুরিস্ট স্পট বানাবো, লোকে বেড়াতে যাবে, গিয়ে দেখবে আচ্ছা এখানে এই একটা অলিভ গাছ, এই সেই অলিভ গাছ যেখানে প্যালেস্টাইনের লোকেরা বসে গল্প করতো, দেখার জায়গা একখানা। এই সেই বন্দর যেখানে অমুক কালে অমুক হতো, এই সেই জায়গা যেখানে একসঙ্গে 500 লোককে দাঁড় করিয়ে গুলি করে মেরে ফেলেছিলাম, কি দর্শনীয়। এই সেই জায়গা যেখানে আমরা একটা খাবার দেওয়ার জন্য শিবির তৈরি করেছিলাম, এবং তারপর লাইন দিয়ে দাঁড়িয়ে সেই লোককে বলেছিলাম এসো এখানে খাবার দেওয়া হবে বিনা পয়সায়। তারপর যখন তারা লাইনে দাঁড়ালো, শিশু, মহিলা, বৃদ্ধ সমেত, কত সহজে আমাকে তো ঘুরে ঘুরে বেড়াতে হলো না, বন্দুক নিয়ে খুঁজে খুঁজে মারতে হলো না, এক জায়গায় জড়ো করলাম, সবাই এলো, একসঙ্গে মেরে ফেললাম, কি চমৎকার। এই সেই জায়গা যেখানে একসঙ্গে এত কম সময়ে এত লোককে খুন করা গিয়েছিল। গোটা পৃথিবী দেখছে একরকম করে। একদল মানুষ সেটা বলবার চেষ্টা করে চলেছেন, আহা প্যালেস্টাইনের মানুষজন, 5 মিনিট আর, প্যালেস্টাইনের মানুষজন কি দুঃখে আছে, ঈশ্বর আল্লাহ তাদেরকে রক্ষা করুক, আল্লাহ নিশ্চয়ই তার পাশে দাঁড়াবেন। এই গোটা যুদ্ধটাই মুসলমানের যুদ্ধ, যেন খ্রিস্টানদের বিরুদ্ধে, মাফ করবেন, ইহুদিদের বিরুদ্ধে। এভাবে দাঁড় করাবার চেষ্টা করছেন একদল মানুষ প্রাণপণে, আরো দোয়া চাইছেন, আরো নামাজ পড়ছেন, আরো কোরআনের লাইন উদ্ধৃত করবার চেষ্টা করছেন যে আল্লাহ রহমত দেবেন, আল্লাহ জান্নাত দেবেন। তাদের প্রতি আমার কোনো ক্ষোভ রাগ আমি প্রকাশ করছি না। আমি শুধু এটুকু বলছি যে এটাই শুধুমাত্র নয়, গোটা পৃথিবীতে যে প্রান্তে প্রান্তে কিছু কিছু মানুষ এই চূড়ান্ত সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই চূড়ান্ত নতুন সেটলার কলোনি তৈরি হওয়ার কাজ, তার বিরোধিতা করছেন, রাস্তায় নেমে চিৎকার করছেন, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে দাঁড়িয়ে গিয়ে কখনো কখনো কথা বলছেন, যে মানুষজনেরা, তারা সবাই কিন্তু তেমন লোক নন, তারা সবাই ইসলাম ধর্মাবলম্বী নন, তারা মুসলমানদের সঙ্গে জুইশ পিপলের যুদ্ধ হচ্ছে এইভাবে এটা দেখেন না, তাদেরকেও লাগবে। আমেরিকার পপুলার লিবারেশনের যে ফ্রন্ট, পপুলার ফ্রন্ট আমেরিকার না, মাফ করবেন, প্যালেস্টাইনের, ওই 5-6 দশকের সেই ফ্রন্টের একজন নেতা, মার্কসিস্ট লেনিনিস্ট, বামপন্থী, 72 সালে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আক্রমণে বেইরুট শহরে একটা গাড়ির মধ্যে তিনি এবং তার 17 বছরের ভাইজি একসঙ্গে খুন হয়ে যান। মিলিটেন্ট কথার এখন বাংলা করা হয় মাঝে মাঝে জঙ্গি, আর জঙ্গি বললেই সবাই ভয় পেয়ে যায়, সন্ত্রাসবাদীদের কথা বলা হচ্ছে না, সেই অর্থে নয়, মিলিটেন্ট, র্যাডিক্যাল এই অর্থে।
সে মিলিটেন্ট এক ধরনের লড়াকু সৈনিক গাসান কানাফানি কমরেড। তার ইন্টারভিউ আপনারা দেখতে পারেন চাইলে খুঁজে পেতে। 72 সালে মৃত্যুর 2-3 বছর আগে কানাফানিকে ইউরোপ আমেরিকার সাহেবরা বড় বড় টেলিভিশন ক্যামেরার সঙ্গে নিয়ে গিয়ে ইন্টারভিউ করছে, কেন মারপিট করছেন গাসান কানাফানি, যুদ্ধ তো খারাপ। কানাফানি বলছে হ্যাঁ যুদ্ধ তো খারাপ, তো কেন মারামারি করছেন, পিস টক হোক, শান্তির কথা বলুন। গাসান কানাফানি নাকবাতে যার পরিবার উজাড় হয়ে গিয়েছিল, পরে অন্য জায়গায় লেখাপড়া করেছেন, বিপ্লবী আদর্শে দীক্ষিত হয়েছেন, সেই ইন্টারভিউয়ার সম্ভবত বিবিসি বা এরকম কেউ একটা হবে, তার চোখের দিকে চোখ রেখে তিনি তখন বলেন কার সঙ্গে কার কথা, বলে কেন যারা যুদ্ধ করছে আর যারা যুদ্ধে মরছে তাদের। তখন কানাফানি প্রশ্ন করেন পাল্টা, আপনি বলছেন টক হবে, কথা হবে, সোর্ডের সঙ্গে নেকের, তলোয়ারের সঙ্গে গলার, তলোয়ার আর গলা পাশাপাশি দাঁড়িয়ে থেকে কথা বলবে, কি কথা বলবে তারা শান্তির? তাকে বলা হয় কোনো কিছু করলে কি যুদ্ধটা বন্ধ করা যায় না, এত মৃত্যু, এত কষ্ট, চিলড্রেন মারা যাচ্ছে। কানাফানি বলেন হ্যাঁ কষ্টকর, তো খুবই কষ্টকর, যাতে যুদ্ধ না হয়, কষ্ট না হয়, এরকম মৃত্যু না হয়, তা করলেই তো হয়, কিন্তু কি করে হবে? কথা বলা মানে তো আপনি আসলে বলছেন সারেন্ডার করা। শান্তি কথা বলতে গেলে তো আসলে বলছেন যে গলাটা তলোয়ারের সামনে একটুও বাধা না দিয়ে, ছটফট না করে, একটুও তড়বড় না করে, একটুও চিৎকার না করে, এই নাও গলা দিলাম, এটা বলা, তাহলেই তো শান্তি, সবচেয়ে শান্তি। কোথাও কোনো মৃত্যু নেই। ইন্টারভিউয়ারে বলছেন কাম হোয়াট মে, যা হোক কিছু, কথা তো হবে, প্রান্ত বাঁচবে, কিছু প্রান্ত বেঁচে যাবে। তাতে একটা মারাত্মক উত্তর দিয়েছিলেন কানাফানি, এটা বলি আমি শেষ করব। সে উত্তর ছিল এই যে তাতে আপনার ভাল লাগতে পারে, ইটস পিস ফর ইউ বাট নট ফর মি। আমার দেশের মানুষজন শেষ বিজয় পর্যন্ত, বিজয় না হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই দখল, এই সাম্রাজ্য বিস্তার, এর প্রতিরোধ করব, যাতে করে এ কথা আমি বলতে পারি যে যতদিন পর্যন্ত সাম্রাজ্য আমার দিকে এগিয়ে আসছিল ততদিন আমি পিছু হটি, আমি এই পক্ষে দাঁড়িয়েছিলাম, এই খবরটি, এই তথ্যটি জেনে আমাকে মরতে হবে। আমি পিছু হটছিলাম, আমি আমার দেশ তুলে দিয়েছিলাম, আমি সেটলার কলোনি যারা তৈরি করেন তাদের হাতে নিজের ভূমিখণ্ড উপহার দিয়েছিলাম, এইটা জেনে আমি মরতে পারবো না। এভরিবডি উইল ডাই, কিন্তু মরার আগে আমি এটা জেনে চোখ বন্ধ করবো যে আমি দিয়েছিলাম, and I did not resist। না, এইটা জেনে আমি মরতে পারবো না, এটা আমার জন্য শান্তি নয়। সাম্রাজ্যবাদ বিরোধিতার অঙ্গীকার ফলত প্যালেস্টাইনের বাচ্চারাও, শিশুরাও সকলেই করবেন, শেষ লোকটা না মারা পর্যন্ত করবেন। প্যালেস্টাইনে যারা প্রতিরোধ আন্দোলন এখন করছেন তাদের সকলের সব কথার সঙ্গে আমি তো একমত নই, আপনারাও হয়তো কেউ কেউ নন, কিন্তু তাতে কিছু আসে যায় না আমার একমত হওয়া না হওয়াতে। সাম্রাজ্যবাদের সবচেয়ে জঘন্য, সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে আগ্রাসী যে চেহারা গত কয়েক বছর ধরে প্যালেস্টাইনের মাটিতে ঘটে চলেছে, সাম্প্রতিকতম, নিকৃষ্টতম, সেই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইতে আমি কোনো প্রত্যক্ষ ভূমিকা পালন করছি না, ফলে আমার কোনো অধিকারই নেই ওরা ঠিক না ভুল এ কথা বলার। কিন্তু আমার এটুকু শেখার আছে যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতে যেমন খেয়াল রাখতে হবে মার্কস এবং লেনিন এবং রোজা তাদের যুগান্তকারী দৃষ্টিভঙ্গি, কিভাবে সাম্রাজ্য এগিয়ে যাওয়ার, বিস্তার করবার পেছনে অর্থনীতির চক্কর থাকে, স্বার্থ থাকে, মুনাফা থাকে, পুঁজির অনিয়ন্ত্রিত গতি থাকে। আর একদিকে খেয়াল রাখতে হবে আমার জীবনকালে আমি এই প্রত্যক্ষ লড়াইতে অংশগ্রহণ করতে পারিনি, কমরেড ক্যাপ্টেন লক্ষ্মী সাইগালের সুযোগ আমার নেই। আমি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্রিটিশ কলোনি শাসকের বিরুদ্ধে লড়াইতে অংশ নিতে পারবো, কিন্তু আমার এই সুযোগ হলো, আমাদের এই সুযোগ হলো যে প্যালেস্টাইন নামক একটি ছোট্ট ভূখণ্ডের লোকেরা
দেখিয়ে দিল কেমন করে মরতে হয়, কত গ্লোরিয়াস ভাবে, কত গ্লোরির সঙ্গে মরা যায়। সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের যারা শরিক, সমানাধিকারের দাবিতে লড়াইয়ের যারা শরিক, নারী মুক্তি, মানব মুক্তির লড়াইয়ের যারা শরিক, প্যালেস্টাইনের জনতার, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ এবং তার সঙ্গে সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের যৌথ যে আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তির লড়াই, সেই লড়াইতে পক্ষ নেওয়া তাদের কর্তব্য। আমি যদি মুক্তির পক্ষে থাকি তাহলে আমি প্যালেস্টাইনের পক্ষেও আছি, তাহলে আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আছি। কার পক্ষে আছি আর কার বিরুদ্ধে আছি এই দুটো একসঙ্গে স্থির করতে না পারলে আমি ঠিক করছি না ভুল করছি এটা বোঝা যাবে না। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, সালাম।